নির্বাচন না হলে ব্যর্থ রাষ্ট্র হবে বাংলাদেশ, অংশ না নিলে অস্তিত্ব হারাবে জামায়াত, চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল, পদ্মার পানির ন্যায্য হিস্সা দাবি। হঠাৎ করে সেই দলটি আজকে বলতে শুরু করেছে না আমাদের পিআর দরকার। দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন দলকে ভোট দেবে না জনগণ, বিগত 3 নির্বাচনের মতো ভোট হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ বলছেন জামায়াত নেতারা। ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মানার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের, সোহরাওয়ার্দীতে নবুয়াত পরিষদের মহাসম্মেলন। ত্রিভুজ প্রেমের জেরে আশরাফুল খুন বলছে ডিবি পুলিশ, র্যাবের দাবি হানি ট্র্যাপ। চট্টগ্রামে পাওনা 1200 টাকা চাওয়া ব্যবসায়ীকে হত্যা। দূতাবাস না থাকার পরও মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন, এ পর্যন্ত 157 জন গেলেও তাদের বিষয়ে নেই কোনো তথ্য। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ এবং আমি মেহেরিন অ্যানি। দেশের সবচেয়ে মজবুত নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তত দুর্বল হচ্ছে। যথাসময়ে ভোট না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির গণমহাসমাবেশে কথা বলেন তিনি। নির্বাচনে অংশ না নিলে জামায়াত অস্তিত্ব হারাবে বলেও মন্তব্য করেন এই নেতা। জানান, ভারতে বসে দেশে জ্বালাও পোড়াওয়ের নির্দেশ দিচ্ছে শেখ হাসিনা। রায়হানুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির আয়োজনে 2 সপ্তাহ থেকে চলছে চলজি ভাই পদ্মা বাঁচাই কর্মসূচি। কর্মসূচির শেষ দিন শনিবার পৌর সদরের সরকারি কলেজ মাঠে গণসমাবেশে উপস্থিত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর থেকে জেলার নানা প্রান্ত হতে ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে নেতাকর্মীরা আসেন সমাবেশ স্থলে। তাদের কেউ কেউ ধানের মালা, ধানের মুকুট আর নানা সাজে সজ্জিত। আসেন পদ্মা তীরবর্তী মানুষেরাও। যে আমাদের এই পদ্মা আমাদের রক্ষা করতে হবে, এই পদ্মার নদী আমরা আমাদের ন্যায্য হিস্সা চাই। এখন পদ্মাতে পানি নাই, শুকিয়ে গেছে বুঝলেন, যখন পানি ভর্তি হয়ে যাবে ডুববে বাংলা ভারত, তখন ছেড়ে দেবে স্পিকার বাদ। পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা, গুরুত্ব ও বর্তমানের ভয়াবহতা তুলে ধরে পরিবেশিত হয় গম্ভীরা। এ সময় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এলাকার নেতারা পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায়ে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় নেতারা গঙ্গা ব্যারেজ নির্মাণ করার দাবি করেন। তিস্তা বাঁচাও ভাইয়ে বলে জাগো ভাইয়ে হয়ে যে কর্মসূচি গ্রহণ করেছেন, আমরাও এই চাঁপাইনবাবগঞ্জ মানুষের সাথে গঙ্গা পদ্মা নদীর ন্যায্য হিস্সা চাই, দিতে হবে। বাংলাদেশকে বাঁচাও, পদ্মাকে বাঁচাও, ফারাক্কাবাদ ঘুরিয়ে দাও, উড়িয়ে দাও, এই স্লোগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো। এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে। রাজশাহী, নাটোর, পাবনা হয়ে আমার দক্ষিণ অঞ্চল পর্যন্ত আমরা এই পদ্মার ন্যায্য হিস্সার পানির দাবিতে, আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্তর্জাতিক নদী হিসেবে পদ্মার পানি পাওয়া ন্যায্য অধিকার। বাংলাদেশ ভারতের বড় দাদাগিরি দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি। শুধু রাজশাহী নয়, পাবনা নয়, আজকে সমগ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলকে বাঁচাতে এই আন্দোলনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই, আগে নিজেরা বাঁচলে না অন্য কথা, তাই না? পদ্মায় যদি মরে যায় আমরাও তো মরে যাবো, ঠিক কিনা? যথাসময়ে নির্বাচন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে সতর্ক করেন মির্জা ফখরুল। জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনে না আসলে তাদের অস্তিত্ব থাকবে না। অবিলম্বে
প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাবে। গণমানুষের হিস্সা আদায়ে বিএনপি সবসময়ই জনগণের পাশে থাকবে বলছেন নেতারা। সমাবেশে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিএনপির মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন মির্জা ফখরুল। রাকিবুল হাসান, এখন চাঁপাইনবাবগঞ্জ। বর্তমানে দেশের মানুষের আস্থার শীর্ষে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের। আর গণভোট নিয়ে কোনো অচলাবস্থা তৈরি হলে সরকারকেই দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অন্যদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিগত 3টি নির্বাচনের মতোই এবারের হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। শাহাদাত অব্র জানাচ্ছেন বিস্তারিত। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর গণভোটের তারিখ সহ নানা বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে জামায়াত ইসলামী। সরকারের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার অভিযোগও করেছে জামায়াতের নেতারা। দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেন। এ নিয়ে অচল অবস্থা তৈরি হলে সরকারকেই দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না, কিন্তু যখন একপেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয় এবং কাউকে গুরুত্ব দিল কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না। উভয়কে একমত করে একটা জিনিস করা যেত, কিন্তু একপেশে বক্তব্য দিয়ে এখনো সেটার সমাধান হলো না। এদিকে কুমিল্লায় জামায়াতের এক জনসমাবেশে দলের আরেক নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দিবে না জনগণ। বর্তমান সময়ে আস্থার শীর্ষে রয়েছে জামায়াত ইসলামী। দখলবাজ, চাঁদাবাজ, পুরানো রেকর্ড যাদের আছে, দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়ন, মাশাআল্লাহ। কয়বার? এইসব চ্যাম্পিয়নদেরকে আর ভোট দিবে না ইনশাআল্লাহ। বিএনপির বাইরে যত দল আছে, ইসলামিক, রাইটিস্ট, সেন্ট্রিক, সকলকে মিলে আমরা একটি বৃহত্তর নির্বাচনী ঐক্য করার জন্য চেষ্টা করছি। অন্যদিকে এবারের নির্বাচন 14, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভাগ্য নেমে আসবে বলেও সতর্ক করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা নগরীর 0 পয়েন্টে জনসভায় তিনি একথা বলেন। আসন্ন নির্বাচনে ইসিকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। খুলনা, কুমিল্লা, রাজশাহী সহ দেশের নানা জায়গায় গণভোটের তারিখ নির্ধারণ ইস্যুতে বিক্ষোভ করে জামায়াত ইসলামী। পাশাপাশি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান কেন্দ্রীয় নেতারা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। কোরআন সুন্নাহর বাইরে কেউ কিছু বললে বিএনপি সমর্থন করবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানীদের নিষিদ্ধের দাবি মানা হবে। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার এক দফা দাবিতে শুরু হয় আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। দেশের বিভিন্ন জেলা থেকে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ওস্তাদ, মুসল্লিরা অংশ নেন এখানে। বিস্তারিত প্রতিবেদনে। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার এক দফা দাবিতে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। দেশের বিভিন্ন জেলা থেকে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ওস্তাদ, মুসল্লিরা অংশ নেন এখানে। যোগ দেন দেশি বিদেশি ওলামায়ে কেরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দুপুরের মধ্যে ধর্মীয় সমাবেশটির ব্যাপ্তি ছড়ায় মৎস্য ভবন, রমনা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যন্ত। আল্লাহু আকবার আর তাকবীরের ধ্বনিতে মুখর হয় ধর্মীয় সম্মেলনটি। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে যারা নবী দাবি করবে তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। আমাদের একটাই দাবি
যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে অস্বীকার করে, তাহলে সে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী কাফির হয়ে যায়। সকলের একটাই দাবি যে কাদিয়ানী যারা রয়েছে এই সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। সম্মেলনে যোগ দেন বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা কোরআন বিরোধী তারা অমুসলিম। বিএনপি ক্ষমতায় গেলে খতমে নবুয়তের সকল দাবি সংসদে আলোচনার মাধ্যমে পাশ করার প্রতিশ্রুতিও দেন তিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই মুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোন রসুল আসবে না, কোন নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই। একই দাবিতে সম্মেলনে বক্তব্য রাখেন অন্যান্য ইসলামী দলের নেতারা। এই সরকার ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, তওবা করো, তওবা করো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। খুব অচিরেই কাদিয়ানীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসবে বলেও আশা ব্যক্ত করেন ওলামায়ে কেরাম। সম্মেলনে পাঠ করা হয় 6 দফা ঘোষণাপত্র। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। 17 নভেম্বর শেখ হাসিনা সহ অন্যদের রায়কে ঘিরে বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পটুয়াখালীতে পুলিশ লাইন্স পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের আগে 5 দিন, নির্বাচনের দিন এবং পরে 3 দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া নির্বাচন উপলক্ষে 1 লাখ সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ সদস্য, 35,000 বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও নিয়োজিত থাকবে। পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা লটারির মাধ্যমে মাঠ প্রশাসনটাকে আবার ঢেলে সাজাবো, যে কিন্তু এইটা হলো ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করার আগে 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। সেন্টার বন্ধ করেও কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। সুষ্ঠু এবং সুন্দরভাবে আগামী নির্বাচন সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। দুপুরে নির্বাচন উপলক্ষে খুলনায় পুলিশের প্রশিক্ষণ শেষে এ কথা বলেন তিনি। ক্রসফায়ার দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান না জানিয়ে বলেন, যে পুলিশ সদস্যদের পরিশুদ্ধি সম্ভব নয় তাদের নির্বাচনকালীন কোনো দায়িত্বে রাখা হবে না। 43,000 সেন্টার, আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন? আপনি 500 সেন্টার বন্ধ করবেন, আমি রি-ইলেকশন হবে, আমি 42,500 করে ফেলবো। 1000 বন্ধ করবেন, 42,000 হয়ে যাবে, 41,000 হয়ে যাবে। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না, ওই সন্ত্রাসীরা পারবে না। বিতর্কিত লোকদেরকে আমরা ইলেকশনে তারা যেন ওইভাবে নেতৃত্বে না থাকে, সেটা আমরা যখন ডিপ্লয়মেন্টের প্রসঙ্গটা আসবে তখন আমরা সেই জায়গাটা খেয়াল রাখবো। 10 লাখ টাকা হাতিয়ে নিতেই হানি ট্র্যাপে ব্যবসায়ী বন্ধু আশরাফুলকে হত্যা করেছে জরজুল ইসলাম। তার প্রেমিকা শামিমাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে এমন দাবি করেছে র্যাব। আর গোয়েন্দা পুলিশ বলছে সম্পর্কের জটিলতা ও পরকীয়ার জেরেই খুন হন আশরাফুল। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। প্রবাস ফেরত বন্ধু জরেজুলকে পরকীয়ার থেকে ফেরাতে গিয়ে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল জড়িয়ে পড়েন একই নারীর সঙ্গে পরকীয়ায়। কুমিল্লার শামিমার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় মালয়েশিয়া প্রবাসী জরেজুলের। মাসখানেক আগে দেশে ফেরেন জরেজুল। এরপর জরেজুলের স্ত্রী
স্বামীর পরকীয়া টের পেয়ে আশরাফুলের কাছে সাহায্য চান। আশরাফুল ফোনে ওই নারীর সঙ্গে কথা বলতে বলতে নিজেই প্রেমে পড়েন। পরে আশরাফুল আর শামীমা মিলে ঠিক করেন 14 লাখ টাকা দিয়ে জরেজুলকে জাপানে পাঠিয়ে দেবেন। সেই অনুযায়ী দুই বন্ধুকে ঢাকায় ডাকে বাসায় নেয়। এটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম ঘটিত সংকটে। এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি, উনি মালয়েশিয়া প্রবাসী। উনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় 3 বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামীমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। তার বন্ধু শহীদুল তার উপর আসক্ত হয়ে গেছে, তার প্রতি আসক্ত হয়ে গেছে। তখন একটু অভিমানে চলে গেছে বলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে 2টি ড্রামে 26 টুকরো মরদেহের পেছনের কারণ উদ্ঘাটন করতে গিয়ে ডিবি বলেন, জরেজুল আর শামীমা মিলে মালটার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতুড়ি দিয়ে আর মুখে টেপ মুড়িয়ে আশরাফুলকে হত্যা করে। পরে চাপাতি আর ড্রাম কিনে এনে লাশ সরিয়ে ফেলার ষড়যন্ত্র করে। আলামতগুলো, কাপড়গুলো পাওয়া গেছে মেয়ের বাড়িতে, চাপাতা হাতুড়িটা যে বাসায় সে বাসায় পাওয়া গেছে, চাপাতি সে বাসায়, আর চাপাতিটা ওরা যাওয়ার সময় সায়দাবাদে রেখে গেছিল। এটা জরেজুলের দেখানো মতো আমরা উদ্ধার করছি। এদিকে আশরাফুল হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করে র্যাবও। র্যাব বলছে 10 লক্ষ টাকা হানি ট্র্যাপ করে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে আশরাফুলকে হত্যা করে তার বন্ধু। কিন্তু রাজধানীর শনির আখড়ায় অজ্ঞান করে আশরাফুলের অশ্লীল ভিডিও ধারণ করলেও কেন ব্ল্যাকমেইলের চেষ্টা করেননি জরেস? সে প্রশ্নের উত্তর নেই র্যাবের কাছে। তবে শামীমার দেয়া তথ্যে উঠে আসে হত্যার ঘটনার বর্ণনা। শামীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি এবং শামীমা আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে তাকে মূলত যে কথাটা বলেছে জরেজ, যে 3 লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে আশরাফুলের পরিবার। আরিফ হোসেন, এখন, ঢাকা। গাজীপুরের কোনাবাড়ির একটি ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুমূর্ষু অবস্থায় নিহতের স্বামীকেও উদ্ধার করা হয়। নিহত নারীর নাম রহিমা ও তার স্বামীর নাম এমরান। সকালে কোনাবাড়ির একতা ভিলা নামে একটি ভবনের 5ম তলার একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীর গলা কাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহত নারী ও তার স্বামী ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতল গ্রামের বাসিন্দা। কাজের সুবাদে বসবাস করছিলেন গাজীপুরে। তাদের 16 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের মেয়ের বরাতে পুলিশ জানায়, স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। এরই মধ্যে স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামের এনায়েত বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ খুন হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সানিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে চট্টগ্রামের চন্দনাইশের মামাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিযুক্ত সানি 1 মাস আগে আকাশ ঘোষের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে 1500 টাকা বকেয়া রাখে। সেই টাকা না দিয়ে দীর্ঘদিন ধরে আকাশকে নানা বাহানা দেয় সানি। পরে গত বৃহস্পতিবার রাতে টাকা দেওয়ার কথা বলে আকাশকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে সানি ও তার সহযোগীরা। এর আগে আকাশ হত্যায় সহযোগিতার অভিযোগে মোহাম্মদ ইউসুফ ও শাকিল নামে সানির 2 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গণতন্ত্র বিনির্মাণে নারী, আমরা কি পেলাম শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সুফিজমের প্রশ্নে আমি বারবার বলছি মাজারের বিষয়ে, তারপরে আরো অনেকগুলো প্রশ্নে, সব ক্ষেত্রে আসলে আমি মনে করি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই সরকারের দিক থেকে যথেষ্ট ছিল কিনা এটা আমি প্রশ্ন রাখি। এবং আমি যেহেতু মোটামুটি আমার সামনের সময় খুবই সীমিত এবং নির্বাচনও ঘনিয়ে আসছে, তো আমি এই কথাটা আমি বলতে চাই, বা আমরা আগেও বলেছি আড্ডায় বা আমাদের পরবর্তী বিভিন্ন সময় যখনই এসেছে, যে এই সরকার বা আমরা যে সরকারকে আমরা
জনগণ মিলে নিয়ে আসলো, এই রাজনৈতিক শক্তির জায়গাটা কেমন ছিল, নাকি এটা হচ্ছে, এটাকে আমি যদি বলি যে অনেকগুলো পায়া আছে না, খাটের পায়া, এরকম করে যে একটু এদিকে হেলে গেলে একটু এদিকে হেলে যায়, ডানে হেলে যায়, একটু যদি ওই আরেক দিকে হেলে যায় তাহলে বামে হেলে যায়, এরকম একটা একটু দোদুল্যমান জায়গাতে বোধহয় আমরা পেয়েছি। কারণ রাজনৈতিক দলগুলো কে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি নিজে স্পষ্টত মনে করতে পারি 6 তারিখ সকালে 6 তারিখ সন্ধ্যায় যখন সেনাবাহিনীর সাথে মিটিং হয়েছে, পরের দিন সকালে একেবারে ভোরে আমরা গেছিলাম একজন রাজনৈতিক দলের মহাসচিবের কাছে, এরপরে আমরা দেখা করতে গেছি একজন আমিরের সাথে, এরকম ভাবে সবার সাথে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েই ভরসা করে এই প্রতিষ্ঠানটা শুরু হলো অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে, প্রতিটা, আমি কোন রাজনৈতিক বিশেষ কোন দলের কথা বলবো না, সব দল মিলিয়ে এই দায়িত্ব কি শুধুমাত্র যে অর্থে আজকে একজন রাজনৈতিক নেতা বললেন যে এটা একটা পরিষদ, এটা কোনো সরকার না, এটা একটা পরিষদ, এই পরিষদ অথবা পারিষদ যদি সঠিক করতে বলি এদের উপরেই ছিল। রাজনৈতিক দলগুলো যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস 1 দিন 2 দিনের মধ্যে সমাধান করা যেত। সমাধান যদি আমি যখন ওই সময় আমরা একটা শব্দ শিখছিলাম, আমি স্যারের সাথে দায়িত্বে ছিলাম, ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিং এর ফলে রাজনৈতিক দলগুলোর ইন্ধনে অথবা ইন্ধন ছাড়া প্রথম 8টা মাসে অন্তত 200-র উপরে আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছে। ওই সময়টা খুবই ভয়ঙ্কর একটা সময় ছিল। ওই সময়টা যখন আমরা খুবই স্ট্র্যাটেজিক এবং রাইট ডিসিশন জনগণের অকুণ্ঠ সমর্থনে নেওয়ার সুযোগ ছিল, তখন আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছিল এরকম অনেকগুলো মানে ফলস ফ্ল্যাগ অপারেশন। এবং এই ফলস ফ্ল্যাগ অপারেশন গুলোতে রাজনৈতিক দলগুলো সরকারকে ওই অর্থে কোনো সমর্থনে দেয় নাই, বরং সরকারের উপর দায় চাপিয়ে তারা তাদের যতটুকু রাজনৈতিক সুবিধা নেওয়া দরকার অ্যাডমিনিস্ট্রেশনে এখানে সেখানে তারা নেওয়ার চেষ্টা করছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যহীন সরকার কি করলো, কেন করতে পারলো না, এই প্রশ্ন আসে আগে প্রথম এই 8টা মাস আপনাদের খেয়াল করতে হবে, আগস্ট থেকে এই ঐকমত্য মানে রমজান পর্যন্ত। ঈদের পরে আবার আরেকটা ওয়েভ শুরু হইলো। বাংলাদেশের শ্রমিকদের সহযোগিতায় মঙ্গোলিয়ায় নেই কোনো কনসুলার সেবা কেন্দ্র। এছাড়া মানব পাচার ঝুঁকির তালিকায় আছে দেশটির নামও। রয়েছে শীতকালে তাপমাত্রা -40°C নিচে নেমে যাবার মতো বিরূপ আবহাওয়া। নানামুখী সংকট সত্ত্বেও মঙ্গোলিয়ায় শ্রমিক পাঠানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বলছেন পরিকল্পনা ছাড়া কর্মী পাঠালে তৈরি হতে পারে নিরাপত্তা ঝুঁকি। কামরুল হাসান জনি জানাচ্ছেন বিস্তারিত। সেপ্টেম্বরে 7টি খাতে মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন দেয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বহির্গমনের ছাড়পত্র পায় মেসার্স স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি। মঙ্গোলিয়ায় 290 জন পুরুষকর্মী পাঠাতে অনুমতি দিয়েছে বিএমইটি। দেশটির এলবি প্লাটিনাম লাইন নামে একটি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেয়া হলেও বাস্তবে তাদের প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নেই। যদিও ইতোমধ্যে তাদের ফেসবুক পেজ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কথা হচ্ছে এই বিজ্ঞপ্তি দেখে যারা সে দেশে যাবেন তাদের সুরক্ষা কিংবা নিরাপত্তার দায়িত্ব নেবে কারা। বহির্গমন অনুমোদন পত্রে উল্লেখ করা হয়, কর্মীরা মঙ্গোলিয়ায় পৌঁছার পর মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিল করবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। এছাড়া ফ্লাইট শিডিউল ও কর্মীর তালিকা মঙ্গোলিয়ার বাংলাদেশ দূতাবাসে দাখিল করতেও বলা হয় সেখানে, অথচ দেশটিতে বাংলাদেশ দূতাবাসই নেই। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ টিআইপি প্রতিবেদনে মঙ্গোলিয়াকে রাখা হয়েছে মানব পাচার ঝুঁকির 2য় স্তরে। কর্মী পাঠানোর সক্ষমতা যাচাইয়ে রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে গিয়ে ওই রিক্রুটিং এজেন্সির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সামিন খানের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি নতুন ঠিকানা জানাবেন বলে ফোন কেটে দেন।
আমাদের গন্তব্য এবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয়ে। প্রথমে গিয়ে সেখানে অনুমোদন দেয়া কর্মকর্তা পরিচালক তানজিলুর রহমানকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ হলে অপেক্ষা করতে বলেন তিনি। 1.5 ঘন্টা পর ফিরে এলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। আপনার একটা সিগনেচার একটা বিষয় অনুমোদন হয়েছে আর কি, তো আমার সিগনেচারে অনেক কিছু অনুমোদন। আপনি যা খুঁজে পাইছেন, আপনি আপনার একটা তদন্ত আপনি খুঁজে পেয়েছেন না মাঠ পর্যায়ে, যে আপনি ঠিক অ্যাজ ইউজুয়াল ওইভাবে প্রচার করে দেন। বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও উপপরিচালক জোহরা মনসুরের সাথেও কথা বলার চেষ্টা করা হয়। তারাও ক্যামেরায় কেউ কথা বলতে রাজি হননি। তবে মঙ্গোলিয়ার শ্রমিকরা চীন দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন বলে জানানো হয়। মঙ্গোলিয়ানরা থাইল্যান্ড থেকে নেবে, মঙ্গোলিয়ানরা চীন থেকে নেবে। চীন আর মঙ্গোলিয়া কি কাছাকাছি নাকি? মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর থেকে 2 ঘন্টা 15 মিনিটে আকাশ পথে বেইজিং যাওয়ার সুযোগ আছে। নিতে হবে চীনের ভিসা। অন্যদিকে সড়ক পথে রাশিয়ার মস্কো বাংলাদেশ দূতাবাসেও যাওয়া যায়, তবে দূরত্ব 6000 কিলোমিটারের বেশি। এই দূরত্ব ও ব্যয়বহুল পথ পাড়ি দিয়ে কিভাবে কনসুলার সেবা নেবেন বাংলাদেশিরা জানতে চাওয়া হয় বেইজিং দূতাবাসের কাছে। তো আইরিশ বা এগুলো যেটা দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো সরাসরি এসে দিতে হয়, যার কারণে ওদের আসতে হবে আর কি বেইজিং এ। সড়ক পথে এটা তো সাধারণত ফ্লাইটেই আসা হয়। অনুমোদনের পর থেকে নভেম্বর পর্যন্ত 157 জন বাংলাদেশি গেছেন মঙ্গোলিয়ায়। তবে তাদের বর্তমান অবস্থা নিয়ে রিয়াদ, বেইজিং বা হংকং কোনো দূতাবাসের কাছেই তথ্য নেই। যেখানে দূতাবাস নেই সে দেশে কর্মী পাঠানোর অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। বিএমইটি যখন অনুমোদন দিচ্ছে এমন একটা দেশে যেখানে আসলেই শ্রমবাজার আছে কিনা বা সেখানে কোনো রকম ঘাটতি আছে কিনা এটা সরকারের জানা নাই, পরে কোনো সংকট তৈরি হলে শুধুমাত্র রিক্রুটিং এজেন্সিকে দোষারোপ করলে আসলে হবে না। তখন যেই কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে তারও দায়িত্বটা নিতে হবে। যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই, সেখানে কেন এত শ্রমিক পাঠানোর উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র? আমরা কি আমাদের মন্ত্রণালয়কে দেখেছি যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? প্রবাসীদের দিক থেকে প্রতিনিয়ত যেখানে অনিরাপত্তার অভিযোগ আসছে, সেখানে যাচাই বাছাই ছাড়াই নতুন জায়গায় কর্মী নিয়োগের অনুমোদন, গন্তব্য দেশে সঠিক কর্মসংস্থানের যেমন ঝুঁকি রয়েছে, তেমনি মানব পাচারকারী চক্রের হাতে পড়ার আশঙ্কাও বেশি। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ভোলার মেঘনায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। এদের মধ্যে 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মেঘনা নদীতে অবৈধ উপায়ে বালু উত্তোলন করেছিল একটি গ্রুপ। দুপুরে সদরের কাচিয়া কাঠের মাথা এলাকায় বালু উত্তোলনে গেলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে আহত হয় 10 জন। এর মধ্যে গুলিবিদ্ধ 3 জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ব্রাজিলের বেলেম শহরে 6ষ্ঠ দিনের মতো চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। অংশ নিয়েছেন 194টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি। সম্মেলনস্থলে আছেন সহকর্মী মাহমুদ রাকিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, সম্মেলনের 6ষ্ঠ দিন পার হতে চলেছে। ক্ষতিপূরণ নিয়ে এখন পর্যন্ত কোনো ঐক্যমত্য সম্ভাবনা দেখেছেন কিনা, বিস্তারিত আর কি তথ্য রয়েছে জানাবেন। না উজ্জ্বল, এটি সবচেয়ে বেশি সংখ্যার কারণ কিংবা সবচেয়ে বেশি বলা যায় তিরিশতম জলবায়ু সম্মেলনের 5ম দিন কিন্তু এই বিষয়টি আলোচনায় ছিল যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায় কিনা বা কীভাবে ক্ষয়ক্ষতি দেয়া যায়। আপনি জানেন যে বিশ্বের এই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু হলো আমাদের বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপও রয়েছে সেই তালিকায়। তো এইসব দেশগুলোকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় এবারের কপি তার একটি স্পষ্ট রোডম্যাপ চাওয়া হয়েছিল বিভিন্ন সাইড ইভেন্টে, বিভিন্ন
দেশের মধ্যে যে দর কষাকষিগুলো হচ্ছে সেখানে কিন্তু দুঃখজনক হলেও সত্য পঞ্চম দিন সেই দিনটি ধার্য ছিল, তবে সেটি কিন্তু হয়নি। এবং আজকে মূলত গতকালের যে রেশ, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে মাধ্যম কি উপায় তা নিয়ে আলোচনা হবার কথা ছিল, কিন্তু যেহেতু পঞ্চম দিনেই কোনো সুখবর আসেনি এই লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিপূরণ দেওয়ার বিষয়, সুতরাং আজকের যে গতকালের আলোচনার ধারাবাহিকতার কিন্তু আর খুব বেশি এটির চাহিদা বা এটির প্রয়োজনীয়তা আর থাকছে না। একটু জানিয়ে রাখি, এবারের কপে কিন্তু এখনো পর্যন্ত আজকের এই প্রথম যে ধাপ বা জানেন যে কপ দুটি ধাপে হয়, প্রথম এক সপ্তাহ হয়, এরপরে একদিন বিরতি দিয়ে আবার পরের সপ্তাহ হয়। তো সেই প্রথম ধাপের আজকের শেষ দিন, আজকের পর্যন্ত কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত কেউ অংশ নেয়নি। অন্যান্য দেশ যেমন হয়েছে, রাশিয়ার হয়তো রাষ্ট্রপ্রধান অংশ নেয়নি, পুতিন অংশ নেয়নি, কিন্তু সেখানকার কিন্তু প্রতিনিধি এসেছেন। বা ভারত কিংবা আমাদের বাংলাদেশের কথাও যদি বলি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়তো আসতে পারেননি, কিন্তু তার কিন্তু প্রতিনিধি এসেছে, তার সরকারের নানান উপদেষ্টারা কিংবা অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা এসেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এবারের এই জলবায়ু সম্মেলনে এখন পর্যন্ত একজন প্রতিনিধিও আসেনি। তো এটিও কিন্তু একটি শঙ্কার কারণ। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এবারের এই কপে এই জন্য কিন্তু যারা যেসব পরিবেশ কর্মী বা জলবায়ু কর্মী বা জলবায়ু বিজ্ঞানের বিভিন্ন এনজিও রয়েছে, তারাও এই কারণে শঙ্কা প্রকাশ করে বলছেন যে এই কপ আসলে এখন আর জলবায়ু পরিবর্তন মোকাবেলার সম্মেলন নেই। এটি মূলত এখন হয়ে গেছে যারা পরিবেশ কর্মী বা সচেতন নাগরিক বা যারা বিশ্বকে বাঁচিয়ে রাখতে চায় তাদের কিভাবে মোকাবেলা করা যায় তার একটি সম্মেলন হয়ে গেছে। সুতরাং আসলে সব মিলিয়ে এই জলবায়ু সম্মেলনের মাধ্যমে যে বলা হচ্ছে পরিবেশ রক্ষা বা পরিবেশ বিপর্যয় থামানো বা জলবায়ু পরিবর্তন মোকাবেলার যে একটি আশার জায়গায় তৈরি হয়েছিল, তা কিন্তু দিন দিন ক্ষীণ হয়ে আসছে। আমরা দেখেছিলাম যে সেই দুবাই কিংবা আজারবাইজানের বাকু, সেখানেও কিন্তু কোনো প্রতিবাদ প্রোটেস্ট কিন্তু হয়নি। নানান বাধা বিপত্তির কারণে ধারণা করা হয়েছিল যে ব্রাজিলে হবে, যেহেতু ব্রাজিল নিজেই একটি পরিবেশ বিপর্যয়ের প্রভাবে ঢুকছে, তো সেটিও কিন্তু ব্রাজিলও কিন্তু এখন পর্যন্ত ভিতরে সেই পরিবেশ কর্মীদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হয়নি। যদিও আজকে ব্রাজিলের এই কপ থেকে বেশ খানিকটা দূরে মূল শহরে কিন্তু একটি জলবায়ু যে বলা হচ্ছে রোড শো, তা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তার মাধ্যমেও জলবায়ু পরিবর্তন রোধে সেখান থেকে পরিবেশ কর্মীরা নানান দাবি দেওয়া তুলে ধরছেন। তো সম্মেলন চলছে, দেখি আজকে সামনে আরো কতটুকু এগোয়, নিশ্চয়ই পরবর্তীতে আমি আপনাকে খবর আবার জানাবো। উজ্জ্বল। ব্রাজিল থেকে বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর জানাচ্ছিলেন মাহমুদ রাকিব। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল এর পরবর্তী আসরের নিলাম। এর আগে বিশেষ ব্যবস্থায় খেলোয়াড় বিনিময় করছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যার নাম দেওয়া হয়েছে আইপিএল ট্রেড। এবারের ট্রেডে বেশ কিছু বড় নাম দল পরিবর্তন করছেন, যেখানে সবচেয়ে বড় নাম রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংসের হয়ে 12 মৌসুম খেলা এই অলরাউন্ডার আগামী আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন। বিপরীতে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসং চেন্নাইয়ে যোগ দিচ্ছেন। সানরাইজার্স হায়দ্রাবাদে খেলা মোহাম্মদ সামি আগামী মৌসুমে খেলবেন লখনৌ সুপার জায়ান্টসে। একই দলে যোগ দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অর্জুন টেন্ডুলকার। রাজস্থান থেকে বিদায় নিয়েছেন নীতিশ রানাও, তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। এছাড়াও স্যাম কুরান, মায়াঙ্ক মার্কান্ডে, ডনোভান ফেরেইরা, শেন রাদারফোর্ডরা আসন্ন মৌসুমে নতুন দলের হয়ে খেলবেন। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচন না হলে ব্যর্থ রাষ্ট্র হবে বাংলাদেশ। অংশ না নিলে অস্তিত্ব হারাবে জামায়াত। চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল, পদ্মার পানির ন্যায্য হিস্সা দাবি। হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে, না আমাদের পিআর দরকার। দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন দলকে ভোট দেবে না জনগণ। বিগত 3 নির্বাচনের মতো ভোট হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ, বলছেন জামাত নেতারা। ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি প্রতিশ্রুতি মানার বিএনপি জামায়াতের। সোহরাওয়ার্দীতে নবদ পরিষদের মহাসম্মেলন। ত্রিভুজ প্রেমের জেরে আশরাফুল খুন, বলছে ডিবি পুলিশ। র্যাবের দাবি হানি ট্র্যাপ। চট্টগ্রামে পাওনা 1200 টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা।
এবং দূতাবাস না থাকার পরও মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন। এ পর্যন্ত 157 জন গেলেও তাদের বিষয়ে নেই কোনো তথ্য। এই ছিল এখন সন্ধ্যায়। পরবর্তী আয়োজন ভোটের ট্রেন।